আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল বেদোল দোল, পশ্চাৎ হতে হা হা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল বেদোল দোল। কবি সৌমিত্র চট্টোপাধ্যায় কফি হাউসে তখন তার নিত্য যাতায়াত। এক্ষণ পত্রিকার সম্পাদনা করছেন তিনি। সাহিত্যের অলিতে গলিতে তার সেদিনের বিচরণ। এই রবীন্দ্রোত্তর যুগের কবিদের কিন্তু তখনও আমার ভালো করে চেনা হয়নি, এগুলো কলেজে আসার পর শুরু হলো। এবং কলেজে এসে যে কয়েকজন কবি আমাকে খুব মুগ্ধ করেছিলেন, তার মধ্যে রয়েছিলেন সমর সেন একজন। তার নাগরিকতা এবং তার ওই গদ্য বাকৃতি, যেখানে একটা তির্যক ব্যঙ্গ মধ্যবিত্ত সমাজকে চিরে চিরে দেখা, এটা আমাকে ভীষণ ভালো লাগতো, খুব ভালো লাগতো। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, বিশেষ করে তার ছন্দের হাত এত সুন্দর, এবং এমন নতুন করে কথ্য বাংলাকে যিনি কবিতার অত বড় বাহক করে তুললেন, তিনি সুভাষদা ভালো লাগতো। কিন্তু বলাই বাহুল্য, একেবারে ডুবে গেলাম জীবনানন্দের কবিতায় এসে। আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। এই সময়ে আমরা কলেজে পড়ছি। আমার কয়েকজন বন্ধু, আমার বন্ধু বলে তারা বিখ্যাত নন, তারা বিখ্যাত মানুষ এমনিতেই, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এরা তখন কফি হাউসে নানা রকম কি বলবো, বহেমিয়ানিজমে ঝড় তুলছে মাঝে মাঝে, এবং এরা তখন কৃত্তিবাস বের করছে। সেই কৃত্তিবাস কবিতা, সত্যি কথা বলতে কি, যে একদম যাকে বলে পোস্ট মডার্ন, আধুনিকেরও আধুনিক হয়ে দেখা দিয়েছিল সেদিন আমাদের কাছে। আমারও দুটো একটা কবিতা কৃত্তিবাসী ছাপা হয়েছে সেই সময়, এবং সেগুলো নিয়ে যার জন্যে দায়ী হচ্ছে তারাপদ। এইভাবে আমার আধুনিক কবিতার সঙ্গে আরও যোগাযোগ হতে লাগলো। এবং সেই সময় আমি বলছি যে আমি কবিতা লিখছি তখন বটে, তবে অত্যন্ত কাঁচা ছিল সেই কবিতা। সেই কবিতার ভেতরে কোনো ভাষার দিক থেকেও কোনো শক্ত বা একটা দাঢ় কোনো কিছু খুঁজে পাইনি আমি তখনও, কোনো শক্ত জমি যার উপর দাঁড়াতে পারি। কিন্তু এই সময় শক্তি আমায় মাঝে মাঝে খুবই সাহায্য করতো। শক্তি বড় স্বভাবটা এত সুন্দর ছিল। আমি শক্তিকে কবিতা শোনালে ও যদি সেটাকে ভালো লাগলো, যদি ভালো না লাগলো তখন কিন্তু নির্মম একটা সমালোচনায় আমাকে ভেঙে দিত না। ও হয়তো খুব বেশি হলে বলতো, পুলুবাবু একটু রবীন্দ্রনাথ হয়ে গেল না, একটা আধুনিক বাকভঙ্গিতে যে রবীন্দ্রনাথের থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এইটুকুন শুধু সে স্মরণ করিয়ে দিত। সব ছুঁয়ে বসে আছে কেউ, চলে গেছে শ্মশানের মিতা,
আগুনের ভালোবাসা চেয়ে পড়ে আছে চন্দনের চিতা। কতদিন এইভাবে যাবে, সবের উপরে রেখে জানু, অহল্যা পাথর কবে পাবে বারুদের ক্রুদ্ধ পরমাণু। কৃত্তিবাসের বন্ধুদের বাইরেও কিন্তু আমাদের একটা বিরাট বন্ধু গোষ্ঠী ছিল। তারা অনেকেই লেখার চর্চা করত এবং অনেকেরই লেখার মতন কোনো জায়গা ছিল না যেখানে তাদের লেখা গ্রহণ করা হবে। নাম করা কাগজে পাঠিয়ে হতো, তখন কোনো লাভ হতো না। এইসব খুব অত্যন্ত স্বাভাবিক স্বার্থপর কারণেই একটা কাগজ বের করার কথা আমাদের অনেকেরই মাথায় বারবার আসতো এবং সেই রকম একটা ইয়ের থেকে কাগজ বের করার কথা ভাবতাম। কিন্তু খুব সৌভাগ্যের কথা যে আমাদের কয়েকজনের মাথায়, বিশেষ করে নির্মাল্য এবং আমার মাথায় একটা জিনিস ছিল যে আমরা নিজেদের জন্য লেখা ছাপাবার জায়গা হিসেবেই শুধু একটা কাগজ বের করব না, একটা কাগজ যেমন পরিচয়ের মতন, কি আগেকার যে সমস্ত ভালো ভালো কাগজ বেরিয়েছে তাদের মতন একটা সাহিত্য আন্দোলনের পুরোধা হতে পারে এমন কাগজ বের করব। এইরকম করতে করতে আমি ততদিনে সিনেমায় কাজ করছি এবং বলা বাহুল্য যে শুদ্ধমাত্র সিনেমা করে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার সাহিত্যিক আগ্রহটা, বাংলা সাহিত্যের ছাত্র তো ছিলামই, নিজে কবিতাও তখন লিখছি, তখনও খুব জোরদারভাবে লিখে চলেছি। ভাবতাম যে কাগজ বার করলে কেমন হয়। এরকম সময় একদিন রাত্রিবেলায় আমরা কফি হাউস বন্ধ হওয়ার পর আমি, আমার স্ত্রী এবং নির্মাল্য বাড়ি ফিরছি যখন মির্জাপুর স্ট্রিটে, তখন নির্মাল্য বলল যে সে একটা কাগজ বের করার কথা ভেবেছে শুধু নয়, সে মনস্থির করে ফেলেছে। শুধু তার একটাই মাত্র শর্ত আছে যে সেই কাগজে আমাকে যুগ্মভাবে থাকতে হবে তার সঙ্গে। তখন তো নির্মাল্যকে সত্যজিৎ চিনতেন না, ফলে সত্যজিতের কাছে আমি যাতায়াত শুরু করলাম, মানে যাতায়াত করছিলাম, এই নিয়ে কথাবার্তা শুরু করলাম। তাতে সত্যজিৎ রায়কে অনুরোধ করেছিলাম যে তিনি যেন আমাদের একটা কাগজের নাম দেন। তিনি দুদিন পরে আসতে বললেন এবং দুদিন পরে একটা ফুলস্কেপ কাগজে সম্ভাব্য 8-10টা নাম লিখে দিলেন, তার অগ্রাধিকার অনুযায়ী কোনটি আগে সব থেকে বেশি পছন্দ। এবং সেখানে প্রথম পছন্দটাই ছিল এক্ষণ। এক্ষণ নামটা আমাদেরও ভয়ঙ্কর পছন্দ হলো এবং আমরা সেই এক্ষণ নাম দিয়ে কাগজ বের করা শুরু করলাম।